আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন রসায়ন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক গণনা, অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল, গ্যাসের মোলার আয়তন, মোল ভগ্নাংশ, অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার আয়তন ও মোলের সম্পর্ক, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় সম্পর্কে। আজকে আমরা বিক্রিয়কের পরিমাণ থেকে গ্যাসীয় উৎপাদের ভর ও আয়তন নির্ণয় সম্পর্কে আলোচনা করব। প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। বিক্রিয়ক ও উৎপাদ উভয়েই কঠিন, তরল অথবা গ্যাসীয় অবস্থায় হতে পারে। গ্যাসীয় উৎপাদকে আমরা ভরের মাধ্যমেও প্রকাশ করতে পারি। অ্যাভোগাড্রোর সূত্র থেকে জেনেছি একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। আবার আণবিক ভর, মোলার আয়তন ও মোলের মধ্যে যে সম্পর্কটা সেটা ছিল আণবিক ভর সমান 1 গ্রাম অণু সমান 1 মোল সমান প্রমাণ তাপমাত্রা ও চাপে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে তা 22.4 লিটার। তাহলে বিক্রিয়কের পরিমাণ থেকেও গ্যাসীয় উৎপাদের ভর ও আয়তন নির্ণয় করার জন্য প্রথমেই বিক্রিয়াটিকে সঠিকভাবে লিখতে হবে, বিক্রিয়াটিকে সমতা করতে হবে, অর্থাৎ উভয় পাশে অণু, পরমাণু, মোল সংখ্যা সমান যাতে হয়, কতটুকু কি পরিমাণে বিক্রিয়া করেছে সেই বিক্রিয়ার সমীকরণটি যথাযথভাবে লিখে বিক্রিয়াটিকে সমতা করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের আণবিক ভরকে সমীকরণে উল্লেখিত তাদের নিজ নিজ অণুর সংখ্যা দিয়ে গুণ করে সংকেতের নিচে লিখতে হবে। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ কিভাবে বিক্রিয়া করেছে, কতটি অণু বিক্রিয়া করে কত অণু উৎপাদ তৈরি হয়েছে, সেই সংখ্যাটাকে বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক ভরের সাথে গুণ করে যার যার সংকেতের নিচে লিখতে হবে এবং সেই ভরকে গ্রামে প্রকাশ করতে হবে। সমীকরণ অনুসারে প্রয়োজনীয় গণনা সম্পন্ন করতে হবে। আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এটা দেখি। পটাশিয়াম ক্লোরেট কঠিন অবস্থায় আছে, একে উত্তপ্ত করলে এ গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে 5 গ্রাম এ কে উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক প্রয়োজন। এখানে আমাকে বের করতে হবে এটা কি, রাসায়নিক বিক্রিয়া পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে যে এ তৈরি হয়, এ গ্যাস, সেই এ গ্যাসটা কি এবং সেই এ গ্যাসের 5 গ্রামকে উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক প্রয়োজন সেটা আমাদেরকে বের করতে হবে। দেখি এটা কিভাবে বের করা যায়। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে এই গ্যাসটি হলো অক্সিজেন। তাহলে আমরা প্রথমেই বের করলাম যে কি পাওয়া যাবে এই গ্যাসে, সেটা হলো অক্সিজেন। এবার আমরা রাসায়নিক বিক্রিয়াটি লিখবো। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় পাওয়া যায়। এবার আসি বিক্রিয়াটিকে আমাদেরকে সমতা করতে হবে। তাহলে সমতা করার জন্য কি করতে হলো, 2 অণু অর্থাৎ 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে 3 মোল অক্সিজেন এবং 2 মোল পটাশিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় পাওয়া গেল। আমরা যে অ্যারো চিহ্ন সেটাকে সমান চিহ্নে পরিবর্তিত করে দিলাম, যেহেতু আমরা উভয় পাশে এটাকে সমান করেছি। দেখো উভয় পাশে সকল অণু পরমাণু সমান অবস্থায় আছে। এবারে সংখ্যানুপাতিক সমীকরণ অনুসারে, অর্থাৎ কোন বিক্রিয়ক কি সংখ্যায় বিক্রিয়া করেছে এবং কোন উৎপাদ কি সংখ্যায় উৎপন্ন হয়েছে সেই অনুসারে পটাশিয়াম ক্লোরেটের আনুপাতিক ভর, পটাশিয়াম ক্লোরেটের ভর কত, 2 মোল পটাশিয়াম ক্লোরেট এখানে বিক্রিয়া করেছে, বিক্রিয়া অংশ নিয়েছে। তাহলে পটাশিয়ামের আমরা জানি পারমাণবিক ভর 39.1, ক্লোরিনের হচ্ছে 35.5 এবং এখানে 3টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, তাহলে 3টা অক্সিজেনের পরমাণু, তাই 16কে 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে এবং সর্বোপরি 2টা পটাশিয়াম ক্লোরেটের অণু আছে বা 2 মোল পটাশিয়াম ক্লোরেট আছে। তাই আমরা কি করছি, 2 দিয়ে পুরো এটাকে গুণ করে দিলে কত পাচ্ছি আমরা, পটাশিয়াম ক্লোরেটের আনুপাতিক ভর 245.2 গ্রাম। এবারে অক্সিজেনের আনুপাতিক ভর, আমার প্রশ্নে বলা আছে যে 5 গ্রাম অক্সিজেনকে উৎপন্ন করতে কতটুকু
বিক্রিয়ক অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। যেহেতু আমার প্রশ্ন অনুযায়ী আমার জানা প্রয়োজন হচ্ছে পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেন, তাই আমরা শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের ভরই হিসাব করছি। পটাশিয়াম ক্লোরাইড আপাতত আমাদের প্রয়োজন নেই, তাই আমরা পটাশিয়াম ক্লোরাইডেরটা হিসাব করব না। তাহলে অক্সিজেনের আনুপাতিক ভর কত? এখানে 2টা অক্সিজেন পরমাণু, তাই একটা পরমাণুর ভর হচ্ছে 16, 2টা, তাই 16 দিয়ে গুণ করা হয়েছে। আমরা 3 অণু অক্সিজেন পাচ্ছি বা 3 মোল অক্সিজেন পাচ্ছি। তাহলে অক্সিজেনের আনুপাতিক ভর এখানে হচ্ছে 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে পটাশিয়াম ক্লোরেটের 245.2 গ্রাম থেকে। তাহলে প্রশ্ন অনুযায়ী 5 গ্রাম অক্সিজেন পাওয়া যায় পটাশিয়াম ক্লোরেটের কত থেকে? দেখি, 12.771 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 5 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে আমরা প্রথমে উৎপাদ কি গ্যাস তৈরি হয়েছিল সেটা বের করলাম বিক্রিয়াটা থেকে। তারপরে উৎপাদ গ্যাসের যে পরিমাণটা দেওয়া আছে প্রশ্নে, সেই পরিমাণ কতটুকু বিক্রিয়ক থেকে উৎপন্ন হলো সেটা বের করলাম। আরেকটা গাণিতিক সমস্যা আমরা দেখব। 15 গ্রাম নিশাদলের সাথে, নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদলের সাথে অতিরিক্ত কুইকলাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কুইকলাইমের বিক্রিয়ায় কত ভরের অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে? উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন প্রমাণ অবস্থায় নির্ণয় করো। একটু আগে আমরা দেখে এসেছি যে বিক্রিয়ক তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে উৎপাদ গ্যাসের পরিমাণটা দিয়ে, আর এখানে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ গ্যাসের ভর এবং আয়তন বের করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখব। নিশাদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড ও কুইকলাইম ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে যে বিক্রিয়াটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় এবং ক্যালসিয়াম অক্সাইড কঠিন অবস্থায় আছে। বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায়, পানি যেটা গ্যাসীয় অবস্থায় এবং অ্যামোনিয়া গ্যাস এখানে উৎপন্ন হয়েছে। তাহলে আমার এই সঠিকভাবে ভর ও আয়তন নির্ণয় করার জন্য প্রথমে বিক্রিয়াটিকে আমাকে সমতা করতে হবে। বিক্রিয়াকে আমরা সমতাকৃত করে নিলাম। এবারে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ কি পরিমাণে বিক্রিয়া করছে সেটার পরিমাণটাকে তার আণবিক ভর দিয়ে সঠিক আণবিক ভরটা বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইডের 2 অণু বিক্রিয়া অংশ নিয়েছে, তাহলে এটার যে আণবিক ভর আসছে সেটা হচ্ছে 107 গ্রাম। আমার প্রশ্ন অনুযায়ী নিশাদল এবং অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে এখানে মুখ্য। আমাকে বলেছে 15 গ্রাম নিশাদল থেকে কতটুকু অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। তাহলে বাকি যে বিক্রিয়ক এবং উৎপাদগুলো আছে সেগুলোর আণবিক ভর আমার হিসাব না করলেও চলবে। তাহলে নিশাদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে আণবিক ভর হিসাব করে পাওয়া গেল 107 গ্রাম। বাকি আমার দরকার হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কতটুকু তৈরি হয়েছে। অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে 34 গ্রাম বা 22.4 গুণন 2 অর্থাৎ 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। অর্থাৎ 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল থেকে 34 গ্রাম অ্যামোনিয়া বা 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। এটা আমরা হিসাব করি। 107 গ্রাম নিশাদল থেকে উৎপন্ন হয় 34 গ্রাম অ্যামোনিয়া। উপরের প্রশ্নটাতে আছে কত ভরের অ্যামোনিয়া গ্যাস, তাই 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাস। তাহলে 15 গ্রাম নিশাদল থেকে কতটুকু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়? 4.766 গ্রাম অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটা ভর পাওয়া গেল। এবারে 107 গ্রাম নিশাদল থেকে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার গুণন 2 অর্থাৎ 44.8 লিটার অ্যামোনিয়া। তাহলে 5 গ্রাম নিশাদল থেকে উৎপন্ন হচ্ছে কতটুকু? 6.28 লিটার অ্যামোনিয়া। উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন প্রমাণ অবস্থায় নির্ণয় করতে বলেছে। প্রমাণ অবস্থা অর্থাৎ এসটিপিতে আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এজন্য আমরা 22.4 লিটার দিয়ে এই হিসাবটা করেছি। তাহলে এভাবে আমরা বিক্রিয়ক গ্যাসের পরিমাণ থেকে উৎপাদ গ্যাসের ভর ও আয়তন নির্ণয় করতে পারি। একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে অনুশীলন করার জন্য 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে এনটিপিতে, আমরা গত যে অঙ্কটা করেছি সেখানে ছিল এসটিপিতে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে, এখানে তোমাদেরকে নির্ণয় করতে হবে এনটিপি অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে এনটিপিতে যত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়
তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা প্রয়োজন হবে। আরেকটা অঙ্ক, 25 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর নমুনাকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করে কত ভরের কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে এবং এসটিপি তে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এর আয়তন কত হবে। এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে অনুশীলন করবে। এবারে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতিগুলো। একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণে, এখানে আমরা আমাদের শিক্ষার্থীরা আমার ধারণা দ্রবণ কি এটা জানে। একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত আছে তা দ্বারা দ্রবণের ঘনমাত্রা বোঝানো হয়। দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণকে গ্রামে, গ্রাম, অণু, মোল ইত্যাদিতে প্রকাশ করা হয়। পাশাপাশি দ্রাবকের পরিমাণকে ভর বা আয়তনের এককে প্রকাশ করা হয়। ল্যাবে প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন এককে প্রকাশ করা সম্ভব। এগুলো কি? মোলারিটি, মোলালিটি, শতকরা মাত্রা, মোল ভগ্নাংশ এবং ppm পার্টস পার মিলিয়ন, ppb পার্টস পার বিলিয়ন, ppt পার্টস পার ট্রিলিয়ন এই এককগুলোতে প্রকাশ করা হয়। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে জানার কথা দ্রবণ কি, দ্রাবক কি, দ্রব কি, এটা আমরা রসায়ন প্রথম পত্রে পড়ে এসেছি। প্রমাণ বা আদর্শ দ্রবণ কাকে বলে? কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরিকৃত দ্রবণের শক্তিমাত্রা বা ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকলে তাকে প্রমাণ দ্রবণ বলে। এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই পদার্থটা কি এটা আমরা সামনে জানবো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরিকৃত দ্রবণের শক্তিমাত্রা বা ঘনমাত্রা যদি আমাদের সঠিকভাবে জানা থাকে তাহলে ওই দ্রবণটাকে প্রমাণ দ্রবণ বলে। প্রমাণ দ্রবণ ব্যবহার করে অন্য অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। যেমন 1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কারণ এখানে আমার ঘনমাত্রাটা বলে দেয়া আছে যে 1 মোলার, তাই এটা প্রমাণ দ্রবণ। মোলার দ্রবণ ও মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। যেমন কক্ষ তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম বা 1 মোল দ্রবীভূত থাকে তবে তা হবে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে দ্রবের ওই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একে m দ্বারা প্রকাশ করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম বা 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি হবে 1 মোলার। এখানে একটু খেয়াল করবে যে নির্দিষ্ট তাপমাত্রা, বারবার তাপমাত্রার কথাটা বলা হচ্ছে, তার মানে হচ্ছে তাপমাত্রা মোলারিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মোলারিটি হচ্ছে দ্রবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। প্রতি লিটার আয়তনে যে সংখ্যক মোল কোনো দ্রবের দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এখানে কিভাবে দ্রবণ প্রস্তুত করতে হয় সেটার একটা ছবি দেখানো হয়েছে। পরিমাণ মতো নমুনা ওজন করে নিয়ে তারপর আমরা আয়তনিক যে ফ্লাস্কটা থাকে সেই ফ্লাস্কে নিয়ে প্রয়োজন মতো পানি মিশ্রিত করে দ্রবণ তৈরি করব। আয়তনমিতিক যে ফ্লাস্কটা, আয়তনিক ফ্লাস্কের উপরে একটা দাগ টানা থাকে নির্দিষ্ট পরিমাণ, 100 ml হলে ওই দাগ পর্যন্ত যখন আমরা দ্রবণ তৈরি করব সেটা 100 ml হবে। সেই দাগ পর্যন্ত প্রয়োজনীয় দ্রাবক মিশ্রিত করে আমরা দ্রবণ তৈরি করতে পারি। বিভিন্ন ঘনমাত্রার প্রমাণ দ্রবণ। বিভিন্ন ঘনমাত্রার যে প্রমাণ দ্রবণ অর্থাৎ যার ঘনমাত্রা জানা থাকবে তাকেই প্রমাণ দ্রবণ বলে। এখানে আমরা দেখি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ। 1 লিটার দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত থাকলে কোন ঘনমাত্রার দ্রবণ তৈরি হবে এবং সেই দ্রবণটার নাম কি হবে এটা এখানে টেবিল আকারে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হচ্ছে গ্রাম আণবিক ভর, অর্থাৎ 1 মোল, কোন একটা নমুনার 1 গ্রাম আণবিক ভরের বা 1 মোল পরিমাণ যদি কোনো দ্রব 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে তার ঘনমাত্রা হবে 1 মোলার এবং ওই দ্রবণের নাম হবে মোলার দ্রবণ। যদি
গ্রাম আণবিক ভর অর্থাৎ কোনো নমুনার আণবিক ভর গ্রামে প্রকাশিত আণবিক ভরের অর্ধেক পরিমাণ, অর্থাৎ 1 মোলের অর্ধেক অর্থাৎ 0.5 মোল যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 মোলার এবং দ্রবণের নাম হবে সেমি মোলার দ্রবণ। একইভাবে গ্রাম আণবিক ভরের যদি 10 ভাগের 1 ভাগ দ্রবীভূত থাকে 1 লিটার দ্রবণে, তাহলে সেই দ্রবণের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 অর্থাৎ 0.1 মোলার বা ডেসিমোলার দ্রবণ। এবং গ্রাম আণবিক ভরের 100 ভাগের 1 ভাগ যদি 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা হবে 0.01 মোল এবং দ্রবণের প্রকৃতি হবে সেন্টিমোলার দ্রবণ। তোমাদের অনেক সময় বিভিন্ন ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুত করার প্রক্রিয়াটা আসে, ফলে এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়লে তোমাদের জন্য উপকার হবে। বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি, কিভাবে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারি। সাধারণত 2 ভাবে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা যায়, 2 পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে সরাসরি ব্যালেন্সে বস্তুর ভর পরিমাপ করে একটি নির্দিষ্ট আয়তনের ফ্লাস্কে পানিতে দ্রবীভূত করে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, তাকে প্রত্যক্ষ পদ্ধতি বলে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। তাহলে 106 গ্রামকে সোডিয়াম কার্বনেটের 106 গ্রামকে যদি আমি সরাসরি রাসায়নিক ব্যালেন্সে ওজন করে 1 লিটারের যে আয়তনিক ফ্লাস্ক সেখানে পানিতে দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। তাহলে যখন আমি সরাসরি বস্তুর নমুনাকে ওজন করে দ্রবণ প্রস্তুত করছি, তখন তাকে বলছি প্রত্যক্ষ পদ্ধতি। আর এটা পরোক্ষ পদ্ধতি আছে, যে পদ্ধতিতে পূর্বে প্রস্তুতকৃত কোনো প্রমাণ দ্রবণ থেকে ভিন্ন ঘনমাত্রার কোনো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয়, তাকে পরোক্ষ পদ্ধতি বলে। যেমন ধরো 1 মোলার সোডিয়াম কার্বনেটের যে দ্রবণ, সেই 1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ থেকে তুমি যদি সেমি মোলার অথবা সেন্টিমোলার অথবা ডেসিমোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে চাও, তাহলে এটাকে বলবে হচ্ছে পরোক্ষ পদ্ধতি। অর্থাৎ আমার 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ আগেই তৈরি করা ছিল, সেই 1 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণকে এখন আমি পানি মিশাবো বা অন্য যে কোনোভাবে এটাকে ডেসিমোলার বা সেন্টিমোলার দ্রবণে পরিণত করতে হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তাহলে আমরা যে নমুনাগুলো ব্যবহার করছি, এখানে সোডিয়াম কার্বনেট ব্যবহার করছি। দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত পদার্থের যে প্রকারভেদ, অর্থাৎ যে পদার্থটা দিয়ে আমরা দ্রবণ প্রস্তুত করছি, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড যেটাই দ্রবণ প্রস্তুত করছি, সেই ব্যবহৃত পদার্থগুলোর প্রকারভেদটা কি? ব্যবহার উপযোগিতা অনুসারে পদার্থ 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি? যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায়, ফলে রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন করে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় এবং বায়ুর কোনো উপাদান দ্বারা আক্রান্ত হয় না, ফলে দীর্ঘদিন যাবৎ দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটে না, সেসব পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি, এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এদের যে সংযুক্তিটা, নির্দিষ্ট সংযুক্তি, এই সংযুক্তিতেই পাওয়া যায় এবং এরা রেখে দিলে বাতাসের কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, আমি সহজে ওজন করে নিতে পারি। এবং যে দ্রবণটা প্রস্তুত হয়, আমি যে জানা ঘনমাত্রার দ্রবণ ধরে নিই 1 মোলার দ্রবণ, এই যদি ঘনমাত্রার দ্রবণ আমরা তৈরি করে রাখি, তাহলে এই ঘনমাত্রাটা কোনোভাবেই পরিবর্তিত হয় না, এই ঘনমাত্রা দীর্ঘদিন যাবৎ একই থাকে। এই কারণে এটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় ও নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায় না, ফলে রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন নিয়ে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা সম্ভব হয় না এবং বায়ুর উপাদান দ্বারা সহজেই আক্রান্ত হয় বলে দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়। তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি। এইসব পদার্থগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। আমরা যখন এইগুলো নেওয়া হয়, তখন দেখা যায় এরা বাতাসের বিভিন্ন পদার্থের সাথে নিজেরাই বিক্রিয়া করছে, করে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আমরা যখন খাবার লবণ রাখি কোনো লবণ দানে,
কিছুক্ষণ পরে খোলা অবস্থায় রেখে দিলে দেখা যায় যে এটা গলে যাচ্ছে, এটা বাতাসের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে, বাতাসে জলীয় বাষ্প থাকে সেটার সাথে বিক্রিয়া করে এটা গলে যায়। এরকমই এই পদার্থগুলো বাতাসের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে নিজেরাই দেখা যায় পরিবর্তিত হয়ে যায়, বিশুদ্ধ অবস্থায় থাকে না, এবং এদের দ্রবণও তৈরি করার সাথে সাথে দেখা যায় কিছুক্ষণের মধ্যে দ্রবণের ঘনমাত্রাটা পরিবর্তিত হয়ে যায়। এই কারণে এদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা যখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কাজ করব তখন অবশ্যই এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সাথে টাইট্রেশন যেটা বলি আমরা, সেই টাইট্রেশন করে এটার ঘনমাত্রা ওই সময় আবার নির্ণয় করে নিতে হয় যে কোন ঘনমাত্রা এটা ওখানে আছে। এই পরীক্ষাটা আমরা ব্যবহারিক ল্যাবে করব, টাইট্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, প্রত্যেক শিক্ষার্থীকে এটা করতে হবে। ফলে এই বিষয়গুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং জানতে হবে, জেনে রাখতে হবে। একটা গাণিতিক সমস্যা করি। 3.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হলো। প্রস্তুতকৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? দেখি এটা কিভাবে বের করা যায়। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলে 40 গ্রাম থাকে, অর্থাৎ আণবিক ভর সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান 40 গ্রাম। তাহলে 3.8 অর্থাৎ 3.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? 40 গ্রাম থাকে হচ্ছে 1 মোলে, তাহলে 3.8 গ্রাম থাকে কত মোলে সেটা আমরা বের করে নিলাম যে 0.095 মোলে থাকে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করতে হবে কত? প্রশ্নে দেওয়া আছে 500 ml দ্রবণ তৈরি করতে হবে। এটাকে আমরা লিটারে কনভার্ট করে নিলাম, তাহলে 0.5 লিটার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমাদেরকে মোলারিটিতে বের করতে বলেছে। মোলারিটি মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বাই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন। তো হিসাব করলে বের হয় কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.19 মোল। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে। তাহলে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। তাহলে আমরা সেই অনুযায়ী সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাকে দ্রবণের যে আয়তন, সেই আয়তনটা দিয়ে ভাগ করে দিয়েছি। এটা দিয়ে পেয়েছি কত? 0.19 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। একটা বাড়ির কাজ, বাসায় এটা একটু প্র্যাকটিস করব, তাহলে আর একটু বুঝতে সুবিধা হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড দ্রবণের 2 লিটারে 28 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। তোমরা একইভাবে হিসাব করে এটা মোলারিটিতে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা প্রকাশ করবে। এই ছিল আজকের পড়াশোনা। একটু মনোযোগ দিয়ে আজকের পড়াশোনাটা তোমরা করবে বাসায়, আর অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে, কারণ এই আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা তোমাদের টাইট্রেশন নামে যে ব্যবহারিক পরীক্ষাটা আছে ল্যাবে, সেই টাইট্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো অনেক সময় তোমাদের ভাইভা বোর্ডে আসে, কাকে বলে, কোনটা কি, এরকম। ফলে এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে সবাই পড়বে বাসায়, খেয়াল করবে এবং অঙ্কগুলো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দোয়া করি সবার জন্য, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।